স্ট্রোক কথাটির সঙ্গে আমরা সবাই পরিচিত। আমরা এতদিন জানতাম একটা বয়সের পরে স্ট্রোক হতে পারে, কিন্তু এই অল্প বয়সের পুরুষ এবং মহিলাদের মধ্যেও স্ট্রোক হওয়ার প্রবণতা এবং সেই সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে। কিন্তু কেন? কম বয়সে স্ট্রোক হওয়ার লক্ষণ কি? স্ট্রোক হওয়ার আগে যে লক্ষণগুলি জানান দেয় তার থেকে আমরা কিভাবে সাবধান হব, জানাচ্ছেন বিশিষ্ট স্ট্রোক বিশেষজ্ঞ ডক্টর অপ্রতিম চট্টোপাধ্যায়। নমস্কার, আমি ডক্টর অপ্রতিম চ্যাটার্জি, কনসালটেন্ট স্ট্রোক ইন্টারভেনশন নিউরোলজিস্ট, মণিপাল হসপিটালস, কলকাতা। আজকে আমরা আলোচনা করব ইয়াং স্ট্রোক নিয়ে। স্ট্রোকের ক্ষেত্রে ইয়াং আর ওল্ড এই কথাটির একটি আক্ষরিক মানে আছে। তার মানে হচ্ছে প্রত্যেকটা অসুখের ক্ষেত্রে যেমন একটি বয়স নির্ধারণ করে বলতে পারি ইয়াং কত, স্ট্রোকের ক্ষেত্রে এই বয়সটি ৪৫ বছর। ৪৫ বছরের নিচে যার স্ট্রোক হয় তাকে ইয়াং স্ট্রোক বলে। আপনারা অনেকেই মনে করেন স্ট্রোক মানে একটা বয়সের পর তারপরে হওয়ার কথা, অতএব এটি বয়স্ক লোকের অসুখ, স্ট্রোক বা ব্রেন অ্যাটাক। কিন্তু মনে রাখবেন এটি যে কোনো বয়সে এফেক্ট করতে পারে। আমরা কোভিডের পরের যুগে বাস করছি, পোস্ট কোভিড এরা। কোভিডের মতন ভাইরাস কি করে? রক্তের ধমনীর মধ্যে ক্লট ফর্মিং বা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া বাড়িয়ে দেয়। কোভিড 3টে ওয়েভ সম্মুখীন করার পরে আমরা হার্ডলি কেউ বেঁচে রয়েছি যারা কোভিডে আক্রান্ত হয়নি বা কোভিড ভ্যাকসিন নিইনি। মনে রাখবেন কোভিডের মতন আরো ভাইরাস আছে যারা রক্তের নালীর মধ্যে জমাট বাঁধার প্রক্রিয়া বাড়িয়ে দেয়। এই কথাটা খুব তাৎপর্যপূর্ণ, কারণ বিশেষ করে এই কোভিড প্যান্ডেমিকের সময় আমরা প্রচুর ইয়াং পেশেন্ট পেতাম যারা হঠাৎ করে হার্ট অ্যাটাক, পালমোনারি এম্বলিজম বা বড় বড় ব্রেন স্ট্রোকের জন্য মৃত্যু হয়েছে। তো এই যে ঘটনাগুলোতে আমাদের শিখিয়েছে যে বিভিন্ন কারণে ইয়াং স্ট্রোকের প্রবণতা যত দিন যাচ্ছে বাড়ছে, এবং এখন শুধুমাত্র ইয়াং স্ট্রোক মানে যে একটা ইয়াং লোকেদের বা মহিলাদের মধ্যে স্ট্রোক তা নয়, আমরা বাচ্চাদের মধ্যেও স্ট্রোক প্রচুর পাই। আগেও পেতাম, হারটা যত দিন যাচ্ছে হয়তো সচেতনতার জন্যও হতে পারে বাড়ছে। এবং শুধু যে ভাইরাল বা ইনফেকশনের কারণে বা এমনি টেন্ডেন্সির জন্য আছে তা নয়, এর মূল্যায়ন করতে গেলে আমাদের শুরু করতে হবে লাইফস্টাইল দিয়ে। আমাদের আগেকার দিনে আমাদের পূর্বপুরুষরা যেরকম লাইফস্টাইল লিড করতো, যত দিন যাচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারের দিকে আমরা যেমন চোখে তাকিয়ে থাকছি, তেমনি আমাদের চলা, আমাদের হেঁটে বেড়ানো, আমাদের আড্ডা দেওয়া, আমাদের বাইরে এক্সারসাইজ করা, প্লেগ্রাউন্ডে যাওয়া, ফুটবল মাঠ ফাঁকা পড়ে থাকা, এগুলোর প্রবণতা যেন দিন দিন বেড়েই চলেছে। এখনকার ছেলেমেয়েদের ফুটবল মাঠে খেলা, ক্রিকেট মাঠে খেলতে যাওয়া, বিকেলে বাবা মারা হাত ধরে খেলতে নিয়ে যাওয়া বা কতক্ষণে সে বাড়িতে ফিরবে খেলে সেই জিনিসটা জিজ্ঞেস করা আমরা হার্ডলি দেখতে পাই। এতে যে ফলটা হচ্ছে যে আমাদের সিডেন্টারি লাইফস্টাইল, অতএব বসে বসে কম্পিউটার স্ক্রিনের দিকে বা মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার সম্ভাবনা যতটা বেড়েছে, ততই আমাদের কার্ডিওভাস্কুলার ইলনেসটা বেড়েছে। এর সাথে অ্যাডেড বা বিভিন্ন সংস্থার মাধ্যমে খুব সহজেই আমরা মোবাইলে বাড়িতে এখন ফাস্ট ফুডের অর্ডারও খুব বেড়ে গেছে। বিভিন্ন রকমের ফাস্ট ফুড এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা তৈলাক্ত জিনিস সেবন করে আমাদের রক্তের মধ্যে ক্লট তৈরি হওয়ার বা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে আরো বাড়িয়ে দিই। এছাড়া অবশ্যই বলবো ধূমপান বা মাদক জাতীয় পদার্থতে আমাদের যে আসক্তি, সেটা কিন্তু দেখা গেছে একটা চেঞ্জ অফ হ্যাবিট্যাট হয়েছে। আগের থেকে মহিলাদের মধ্যে স্মোকিং টেন্ডেন্সি অনেক রূপে, বিশেষ করে একটা পার্টিকুলার এজ গ্রুপে স্মোকিং টেন্ডেন্সি বাড়ার জন্য স্ট্রোকের রিস্ক বা কার্ডিওভাস্কুলার রিস্ক অনেক হারে বেড়েছে। আর একটা কথা না বললেই নয় যে মনে রাখবেন যে বিভিন্ন কারণ এছাড়াও ইয়াং স্ট্রোকের কারণ হতে পারে, যেমন ধমনীর মধ্যে কিছু ইনফ্ল্যামেটরি অসুখ যাকে বলি ভ্যাসকুলাইটিস। এই অসুখগুলো যে ইদানিংকালে বেড়েছে তা নয়, এটা আগেও ছিল, কিন্তু এখন সচেতনতার জন্যই হোক বা বিভিন্ন আমাদের আধুনিক ইনভেস্টিগেশনের জন্যই হোক আমরা প্রচুর পাই, যেখানে এগুলো ইয়াং পেশেন্টদের ধমনীকে অ্যাটাক করে আমাদের স্ট্রোক তৈরি করে, ব্রেনের অ্যাটাক করে। এবং এগুলোর সুবিধা হচ্ছে যদি আগে আপনি কারণ মূল্যায়ন করতে পারেন, তাহলে এরকম একটা মর্মান্তিক পরিণতি থেকে আপনি চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে স্বাভাবিক হওয়া সম্ভব। সুতরাং ইয়াং স্ট্রোকের মর্টালিটি দুটোই যেন আগের থেকে বয়সের হার অনেক কমে আসছে। যত দিন যাচ্ছে
বয়সের সময়সীমা কমতে কমতে বাচ্চাদের মধ্যেও স্ট্রোকের প্রবণতা বাড়ছে এবং কোভিডের পরে বিশেষত আমরা ইয়াং স্ট্রোকের প্রবণতা অনেক হারে বেড়েছে এবং লাইফস্টাইলটা নির্ধারণ যদি ঠিক মতন করা যায়, আগেকার মতন যদি আমরা খেলার মাঠে ফিরে যেতে পারি, লোকের সাথে কথোপকথনে ফিরতে পারি, অ্যাক্টিভ লাইফস্টাইলে ফিরতে পারি এবং ফাস্ট ফুড তৈলাক্ত খাবার কমাতে পারি, গ্রিন লিফি ভেজিটেবল শাকসবজি ফলমূল বেশি খেতে পারি, নিশ্চয়ই স্ট্রোকের মতন খারাপ অসুখকে আমরা কন্ট্রোল করতে পারি। কতগুলো জিনিস ইয়াং স্ট্রোকের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে একটি হচ্ছে আপনারা পেপারে পড়ে থাকবেন বিউটি পার্লার সিনড্রোম। এরকম কতগুলো আর্টিকেল পেপারে রিসেন্টলি এসছিল এবং এই জিনিস এরকম পেশেন্টও আমরা প্রচুর পেয়েছি এবং এই জিনিসটা হচ্ছে যে কোনো না কোনো কারণে ব্রেনের মধ্যে ঘাড়ের ম্যাসাজের সময় অনেক সময় কিছু কিছু সেলুনে দেখবেন ঘাড়ের খুব ভিগরাস ম্যাসাজ হয় বা আমাদের যে স্পা গুলোতে থাকে বা জিমে কিছু ক্ষেত্রে ঘাড়ের যদি হঠাৎ করে কোনো আঘাত লাগে, আমাদের ধমনী যেগুলো ঘাড়ে আছে ভার্টিব্রাল আর্টারি, সেগুলো কিছু কিছু জায়গায় হাড় এবং মাংসপেশি বা চামড়ার খুব কাছাকাছি থাকে। সেই জায়গাগুলোতে আঘাত লাগলে ট্রমার জন্য তার যে দেওয়াল থাকে তাতে চিড় ধরতে পারে এবং সেটাকে বলে ভার্টিব্রাল ডিসেকশন। তার থেকে কিন্তু বড় স্ট্রোক হওয়ার প্রবণতা বেড়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে যখন রোগী পৌঁছায় তার সেটা অনেক লেট হয়ে যায় এবং পেশেন্ট অনেক মর্মান্তিক পরিণতি আমরা পাই। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করাটা ইম্পর্টেন্ট। 3 নম্বর আমি বলবো যে ইয়াং পেশেন্টসদের যে জিমে যাওয়া, যেমন হার্টের ডাক্তারবাবুরাও আপনাদেরকে বলেন যে জিমে যাওয়ার আগে কতগুলো সতর্কতা নিয়ে রাখা। যে কোনো বয়সেই হঠাৎ জিম শুরু করলাম, দেখছেন ইদানিংকালে জিমেতেও হঠাৎ মৃত্যু যেমন বেড়েছে, তেমনি মনে রাখবেন জিমের এই সাডেন স্ট্রেসের জন্য ব্রেনের রক্তের ধমনী ওপরেও কিন্তু দেওয়ালের ওপর চাপ পড়ে এবং তাদের ক্ষেত্রেও সামনের ধমনী ক্যারোটিড ডিসেকশন এবং পেছনের দিকের ধমনী ভার্টিব্রাল আর্টারি ডিসেকশনের প্রবণতা বাড়তে পারে। যারা খেলোয়াড় তাদের মধ্যেও, যেমন বিখ্যাত ফুটবলার একবার গোলকিপার বিশেষ করে বল আটকাতে গিয়ে একটি গলায় আঘাতের জন্য একবার সাডেন স্ট্রোকে মৃত্যু ঘটেছিল। তো এইগুলো খুব কমনলি ডিসেকশনের জন্য হয়, যেগুলো রক্তের ধমনীতে আঘাতের জন্য রক্তের ধমনীতে চিড় ধরে আস্তে আস্তে ওখানে ক্লট তৈরি হয়ে রক্ত জমাট বেঁধে ব্রেনের একটা মেজর জায়গা নষ্ট করে আস্তে আস্তে খারাপ করে দেয়। এই সচেতনতাগুলো যদি থাকে, এবং অনেক ক্ষেত্রেই মাথায় যন্ত্রণা একটা খুব ইম্পর্টেন্ট চিহ্ন। এই মাথার যন্ত্রণা যদি আপনার হঠাৎ করে মাঝরাতে, আগে কখনো ছিল না, সাডেন অনসেট হেডেক যদি হয় এবং এই হেডেকটা আপনি আগে কখনো ফেস করেননি, আগে আপনার মাইগ্রেন ছিল না, তাহলে অবশ্যই আপনি ডাক্তারবাবুর কাছে এসে চেক আপ করান। কারণ অনেক সময় রক্তের নালীর চির বা রক্তের নালীতে ফাটল বা রক্তের নালীতে বাবল হওয়ার প্রথম ইঙ্গিত এই অ্যাবনর্মাল মাথা যন্ত্রণা হতে পারে। ধন্যবাদ।